স্বদেশ প্রত্যাবর্তনে তৃতীয় দিনে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে জানাতে গুলশানের বাসভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, তারেক রহমানের গাড়িবহর কয়টা নাগাদ বের হতে পারে আর কি কি কর্মসূচি আছে সেই বিষয়ে একটু জানবো বিস্তারিত। রেদওয়ানা, আপনি জানেন যে গতকালকে যে স্মৃতিসৌধের যে কর্মসূচি ছিল সেটি শেষ করে আসতে আসতে কিন্তু প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তো যে কারণে আজকে সকালে 10টা থেকে 11টার মধ্যে উনি বের হবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন এই সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে তার যে নিরাপত্তা বহরের যে গাড়িগুলি রয়েছে সেগুলো মূলত এখন প্রস্তুত করা হচ্ছে যে আজকের যে দিনের কর্মসূচি রয়েছে সেগুলোতে অংশ নেওয়ার জন্য যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সিএসএফ থেকে শুরু করে পুলিশ সদস্যরা এবং এই বাড়ির গুলশানের 196 নাম্বার যে বাসভবন রয়েছে সেখানে যে নিরাপত্তা প্রহরীরা রয়েছে তারা মূলত এখন প্রস্তুত হচ্ছে এবং যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর মূলত এখন আমরা দেখতে পেয়েছি যে প্রস্তুত করা হচ্ছে। রেদওয়ানা, আপনি জানেন যে আজকে তার সকাল 10টা থেকে 11টার মধ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে। উনি হাদির যে কবর রয়েছে শাহবাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের প্রাঙ্গণে, সেখানে আজকে একটি তার কবর জিয়ারত করতে যাবেন এরকম একটি কর্মসূচি রয়েছে এবং সেখান থেকে উনি আগারগা শেরেবাংলানগর যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে ভোটার লিস্টে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য যে আইনি কার্যক্রম রয়েছে সেগুলো করার জন্য উনি আজকে নির্বাচন কমিশন ভবনে যাবেন এবং পাশাপাশি পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের যে আহত বেশ কিছু জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে আপনার দেখার জন্য এবং তাদের সাথে দেখা করার জন্য কিন্তু ওনার যাওয়ার একটি কথা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে তার যে গাড়ি বহর এবং ওনার যে কর্মসূচিগুলি রয়েছে সেখানে যেভাবে মানুষের ঢল নামছে এবং যেভাবে নেতাকর্মীদের উৎসুক নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ঢল, সেই কারণে কিন্তু টাইম শিডিউলটা ঠিক রাখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কিন্তু কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে হাজার হাজার মানুষের ঢল কিন্তু ওনার যে কর্মসূচিগুলি রয়েছে এবং ওনার যে গাড়িবহর রয়েছে সেগুলোতে অংশ নিচ্ছে, যে কারণে যে দিনের যে কর্মসূচি রয়েছে সেগুলো হয়তো কিছুটা সময় হেরফের হতে পারে। আর এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 10টা থেকে 11টার মধ্যে উনি বাসা থেকে বের হবেন এবং আমরা দেখেছি যে গুলশান তার বাসভবনের যে সামনের যে সড়কটি রয়েছে সেই জায়গাগুলোতে রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, কিন্তু এর বাইরের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু করে সকালবেলা নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে জমায়েত হচ্ছে এবং আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের আরও সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমরা মনে করছি এবং বেলা 10:30 থেকে 11টার মধ্যে উনি বাসা থেকে বের হবে। তো রেদওয়ানা, এখন পর্যন্ত এই ছিল গুলশানের বাসভবনের সামনে থেকে আমার ধন্যবাদ আপনাকে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলছেন বিভিন্ন দলের রাজনীতিকরা। তারা আশা করছেন বহুদলীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার সক্রিয় উপস্থিতি। রাজনীতিকদের মতে তার দেশে ফেরা চলমান অস্থিরতা এবং বিশৃঙ্খলা কমাতে সহায়ক হতে পারে। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন বাস্তবতা। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সামলানো তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনীতিকরা। দেশের চরম সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, তার দেশে ফেরার মধ্য দিয়ে টালমাটাল রাজনীতিতে জেগেছে নতুন চাঞ্চল্য। I have a plan for the people of my country. সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্য প্রশংসিত হচ্ছে রাজনীতি অঙ্গন সহ নানা মহলে। যে কোনো মূল্যে দেশের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জোর বার্তা দেন তিনি। মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক ভাষণের সুরে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়ে উচ্চারণ করেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। তারেক রহমানের প্রত্যাবর্তনকে নানাভাবে মূল্যায়ন করছেন অন্যান্য দলের রাজনীতিকরা। তারা মনে করছেন তার দেশে ফেরা চলমান অস্থিরতা ও বিশৃঙ্খলা কমাতে সহায়ক হতে পারে। মানুষের এই প্রত্যাশা বিএনপি বা তারেক রহমান কতখানি বাস্তবায়ন করতে পারবেন শুধু একটা ভালো প্রোগ্রাম ডিক্লেয়ার করা নির্ভর করে না, নির্ভর করে সেটা বাস্তবায়ন করবার উপযোগী শাসন ব্যবস্থা, উপযোগী জনশক্তি
আপনি গড়ে তুলতে পারেন কি না। বহুদলীয় গণতন্ত্রে উত্তরণে রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো জরুরি, আর তারেক রহমানের সক্রিয় উপস্থিতি এক্ষেত্রে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। অশান্ত পরিবেশ উত্তর বাংলাদেশে আমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, অবশ্যই আমাদের একটা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা লালন করতে হবে, অবশ্যই মুক্তিযুদ্ধকে ভিত্তি করে আমাদের এগিয়ে যেতে হবে, অবশ্যই দুর্নীতি লুটপাট উৎখাত করেই দক্ষিণপন্থী শক্তির যে উত্থান এটাকে ঠেকাতে হবে। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক সংলাপের নতুন সুযোগ তৈরি হবে। তারেক রহমান সাহেবের যে প্রতিশ্রুতি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পক্ষে, সেটার সাথে সঙ্গতিপূর্ণভাবে তার নেতাকর্মীদেরকে তিনি সংবরণ করবেন, কিংবা অন্য দলের নেতাকর্মীদেরকে যেন কোনো ধরনের হেনস্থা না করে সে ব্যাপারটা তিনি নিশ্চিত করবেন। জামায়াতের নেতারা মনে করছেন নির্বাচন সামনে রেখে তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। আমরা যেটা আশা করব যে তিনি এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং নেতৃত্ব জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এখানে যে ইনসাফের বাংলাদেশের যে আওয়াজ উঠেছে, আমরা যেন সবাই মিলে যার যার প্ল্যাটফর্ম থেকে সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। রাজনীতিকরা আরও বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, যার দিকে তাকিয়ে আছে দেশবাসী। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পীরের মানা আছে, তাই স্বাধীনতা 54 বছরের কখনো কোনো নির্বাচনেই ভোট দেন না চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা। ওই ইউনিয়নে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনো ভোট দেয়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আগামী নির্বাচন নারীদের ভোট কেন্দ্রে আনতে নানা উদ্যোগ নেয়ার কথা বলছে প্রশাসন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা 16 নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন। কথিত আছে 1969 সালের কলেরা মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা করতে এবং ভোট কেন্দ্রে না যেতে বলেন ভারতের জৈনপুর থেকে আসা মওদুদুল হাসান নামে এক পীর। পীরের এমন নির্দেশনা মানায় রক্ষা মেলে মহামারী থেকে, এমনটাই বিশ্বাস রূপসা দক্ষিণ ইউনিয়নের মানুষের। আর তখন থেকে সব নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকছেন এ এলাকার নারীরা। স্থানীয়দের দাবি শুধু মুসলিম নয়, হিন্দু ভোটাররাও যান না ভোট কেন্দ্রে। যদিও কারো কারো দাবি পীর নারীদের পর্দানশীল হতে বলেছেন, তবে বিষয়টিকে অন্যভাবে প্রভাবিত করছেন কেউ কেউ। পরে আমাদের দেশে কোনো আর কলেরা বসন্ত অঞ্চল আর হয় না, সেই সময়ার্থে মানুষ আমাদের দেশের মহিলারা ভোট দেখতে যায় না। না না, কোনো ওসিয়ত করে নাই, এটা হুজুর কথা। 40-45 অলরেডি বয়স হয়ে গেছে, কিন্তু আমরা দেখিনি একজন লোক ভোট দিতে দেখি। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাসহ সব ক্ষেত্রেই এগিয়ে এখানকার নারীরা। লেগেছে আধুনিকতার ছোঁয়াও, তবে এখনো অনেকেই ভোট দিতে চান না। আবার আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ আছে কারো কারো। এমতে কেউ নিষেধ করে নাই, ওই হুজুরের কথায় আর কি সবাই মানে আর কি। সবাই যদি যায় তাহলে যাইলাম। ভোট কেন্দ্রে তারা উইলিংলি যায় না, ওই তাদের ওই আগের যে ফতোয়া সেটা ধরেই তারা যায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে আনতে নানা উদ্যোগ নিচ্ছে প্রশাসন। 9টি গ্রামের ভোটার, বিশেষ করে মহিলা ভোটাররা ভোট প্রদান করেন না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সাথে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করার চেষ্টা করব, তাদেরকে উদ্বুদ্ধ করে সচেতন করে কেন্দ্রমুখী করার জন্য। ইউনিয়নটিতে প্রায় 25,000 ভোটারের অর্ধেক নারী। সবার দৃষ্টি আগামী নির্বাচনে তথাকথিত প্রথা ভেঙে কতজন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তার দিকে। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় সরকারি গুদাম থেকে ওএমএস এর সাদা গম উত্তোলনের পর আটা তৈরির জন্য মিলে না নিয়ে বিক্রি হচ্ছে কালোবাজারে। এরপর খোলা বাজার থেকে কম দামে নিম্নমানের গম কিনে তৈরি হচ্ছে আটা। বারবার এমন অনিয়মের ঘটনা ঘটলেও তদারকি না থাকায় তা থামানো যাচ্ছে না। ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। কুষ্টিয়ার ভেড়ামারার গিনি অটো ফ্লাওয়ার মিল খাদ্য বিভাগের সাথে চুক্তি অনুযায়ী সরকারি গুদাম থেকে গম উত্তোলনের পর তাদের আটা তৈরি করে ওএমএস ডিলারদের পয়েন্টে সরবরাহ করার কথা, কিন্তু অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। গেল 21শে ডিসেম্বর ওই মিলের অনুকূলে 26 মেট্রিক টন সাদা গম বরাদ্দ করে কুষ্টিয়া খাদ্য বিভাগ। ভেড়ামারা খাদ্য গুদাম থেকে 13.5 টন সাদা গম নিয়ে যাত্রা শুরু করে একটি ট্রাক। পিছু নাই ডিবিসি নিউজের ক্যামেরা। গিনি ফ্লাওয়ার মিলে না গিয়ে গমের ট্রাক যায় কুষ্টিয়া শহরের বড় বাজারে কালাম হোসেন নামের এক ব্যবসায়ীর ঘরে। হাতে নাতে কারসাজি ধরা পড়ায় ভড়কে যান প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী।
এর আগে আমি কোথাও সেল দিই না। এটা তো আজকে সেল দিচ্ছি। হ্যাঁ, এটা আজকেই, কারণ আমাদের এই সাদা গমটাতে আটা ভালো হয় না। আচ্ছা, নামায়েন না, এই বন্ধ করে দেন। আমরা এই ওখানে ব্যবসায়ীদের থেকে তো আমাদের কিনা বেচা করি। আমরা ধরেন 37, 36 যার কাছে যেরকম আমরা ব্যবসা করি, যার কাছে পড়তে পাই যেরকম সেরকম কিনি। কুষ্টিয়ায় 6টি আটা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে খাদ্য বিভাগের। প্রতি মাসে তাদের অনুকূলে গম বরাদ্দ হয়। রাশিয়ান লাল গমের পাশাপাশি অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ থেকে সাদা গম আসে। অভিযোগ আছে দাম বেশি থাকায় সাদা গম চলে যায় কালোবাজারে। গোডাউন থেকে যে গম তুলে নিয়ে যাবে সেই গমেরই আমাদের আটা দেবে, বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। বাইরে যদি কেউ নেই তাহলে আমাদের যে কমিটি আছে সেই কমিটি সিদ্ধান্ত নেবে, ব্যবস্থা নেবে এরকম। কালোবাজারে গম বিক্রির অভিযোগ আছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। চুক্তি শর্ত ভাঙায় শহরের আকবর এগ্রোকে করা হয়েছে শোকজ। একবার আমাদের একটু সমস্যা হয়েছিল, মানে ওই সময় গমটাই আসছিল কুমা। সরকারি কর্মকর্তারা কতদিন আসেন আপনাদের এখানে? এই আপনি এটা দেখলে বুঝতে পারবেন, এটা লাস্ট 3 মাস হচ্ছে। সরকারি গুদাম থেকে গম উত্তোলনের পর সেগুলো কোথায় যাচ্ছে সে বিষয়ে নেই কোনো তদারকি। যে ডিও নিতে আসবে তাকে দেওয়ার পর সে গেট পার হওয়ার পর মনে করেন আমার আর খোঁজ নেওয়ার সুযোগ নেই আর কি। এর বাইরে তো দেখার মনে করেন সাধারণ মানুষ আছে, মিডিয়া আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কমিটির লোক আছে, এই দেখবে, কিন্তু আমি তো কমিটির অন্তর্ভুক্ত না। এর আগে কালোবাজারে গম বিক্রির অভিযোগে লালন শাহ ফ্লাওয়ার মিলের সাথে চুক্তি বাতিল করে খাদ্য বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। সাভারের আশুলিয়ায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে গিয়ে জনরোষের শিকার হয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে মিলেছে এসব অবৈধ সংযোগ। এ কাজে জড়িত খোদ তিতাসেরই কয়েকজন কর্মকর্তা। তবে তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন অবৈধ সংযোগে ছাড় দেওয়ার সুযোগ নেই। স্লোগানে উত্তাল আশুলিয়ার বাইপেই আবাসিক এলাকা। স্থানীয়দের এই ক্ষোভ তিতাসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। গেল 22 ডিসেম্বর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে গেলে তৈরি হয় এই পরিস্থিতি। জনরোষে হতভম্ব তিতাসের আভিযানিক দল। নাগরিকদের প্রশ্নবাণে জর্জরিত তারা। পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার করে আটকে পড়া কর্মকর্তা কর্মচারীদের। এই অভিযানে বাধা প্রদান করার ফলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিই, আমরা থানায় আশ্রয় গ্রহণ করি। সরকারের এই ধরনের কোনো আদেশ নাই। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে অবশ্যই যাদের বৈধ কারক তাদেরকে আমরা অবশ্যই সেভ করব। বকেয়া বিল ও অবৈধ সংযোগের বিরুদ্ধে প্রায়ই অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ। তবে সচরাচর দেখা যায় না জনরসের এমন চিত্র। বিক্ষুব্ধরা বলছেন ঘুষ নিয়ে অবৈধ সংযোগ দিচ্ছে খোদ তিতাস সংশ্লিষ্ট একটি চক্র। আমরা তাদের কাছে জিম্মি, যেহেতু আমরা এক পর্যায়ে টাকা পয়সা দেই। এক সপ্তাহের মধ্যে 2 দিন অভিযান চালাইছে ওরা। 2 দিনে আমার কাছে প্রায় 1.5-2 লাখ। বাইপেলের ভিতরে আপনার মনে করেন যে প্রায় 200 বাড়িওয়ালার কাছ থেকে এরকম ভাবে ওরা রাইজান নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওরা এরকম ভাবে টাকা চায়। কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা নিয়েও অভিযোগ আছে অনেকের। 26টা চুলার বিল পরিশোধ, তারপরেও তারা লাইন কাটি দিয়ে গেছে। সিলিন্ডার চলতেছে, তখন সে কয় কি আমি এটা সিলিন্ডার ধরবো না, আমি এটা ধরবো লাইনের গ্যাস। লেখছে যে হ্যাঁ সব অবৈধ চুলা। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। আমরা ইদানিংও আমরা 2টা বাইপাস লাইন কাটা হয়েছে এবং আমাদের ভিজিলেন্স টিম আছে, তারা নিয়মিত পরিদর্শন করতেছে ইন্ডাস্ট্রিগুলো। এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। এদিকে উত্তেজনার ঘটনার রাতেই বাইপেইলের আরেকটি এলাকায় অবৈধ সংযোগ দেওয়ার সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে চক্রটি। পরিস্থিতি দেখে সটকে পড়ে তারা। আমরা মাছটা খুললাম তো, আপনি কি গ্যাসের লোক? ডিবিসি নিউজ ডেস্ক। পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়ছে। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঠাকুরগাঁওয়ে পুরো জেলায় ঘন কুয়াশা ঢাকা পড়ে। সূর্যের দেখা মিলছে না সহসাই। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ খুব কমই ঘর থেকে বের হচ্ছেন। শীতের প্রভাবে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। পৌষের কনকনে শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে অনেকেই আগুন জ্বালিয়ে কিংবা ভারী পোশাক পরে ঠান্ডা মোকাবেলা করছেন। বিশেষ করে দিনমজুর এবং কৃষি শ্রমিকদের কাজে বের হতে দেখা গেছে দেরিতে। উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শীতে নাকাল জনজীবন।
জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা এবং হিমেল বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়ে পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত, সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ রায়হান। খুব স্বাভাবিকভাবেই অনেক শীত পড়েছে এবং জনজীবনের প্রভাব অনেক, বিশেষ করে কৃষি এবং শিশু এবং বয়স্ক যারা আছেন। শুনবো সেখানকার অবস্থা। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা আমরা পুরো জেলা জুড়ে লক্ষ্য করছি। গত প্রায় 5 থেকে 6 দিন ধরে শীতের তীব্রতা এই জেলার মানুষজনকে একেবারে নাকাল করে দিয়েছে এবং জনজীবনে বলা যায় যে অনেকটা স্থবিরতায় নেমে এসেছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে কিন্তু শীতের তীব্রতা অনেক বেড়ে গিয়েছে, সেই সাথে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার মাত্রাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আমরা গত কয়েকদিন আগে লক্ষ্য করেছিলাম যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করেছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করেছিল, যে কারণে কিন্তু দিনভর তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা এবং বৃষ্টির মতো দিনের বেলা কুয়াশা ঝরতে দেখা গেছে এবং মানুষের যে জনজীবনে স্থবিরতা সেটি আমরা লক্ষ্য করছিলাম। তবে গত 2 দিন ধরে কিন্তু শীতের তীব্রতা একই থাকলেও বেলা 10টা 11টার পর থেকেই কিন্তু সূর্যের দেখা মিলছে। মানুষের দিনের বেলা মানুষের মনে, জনসাধারণ মনে স্বস্তি মিলছে। তো আমরা লক্ষ্য করছিলাম যে আজকে সকাল থেকেই কিন্তু যে শীতের তীব্রতা, সেই সাথে জেলার উপর দিয়ে 9 থেকে 10 কিলোমিটার বেগে যে তীব্র হিমেল হাওয়া, যেটি হিমালয় থেকে বয়ে যায় এবং জেলার মানুষজনকে কিন্তু অনেকটাই ভোগাচ্ছে। আমরা দেখছিলাম যে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষজন অনেকটাই তীব্র শীত উপেক্ষা করে কিন্তু কাজে বের হওয়ার চেষ্টা করছিলেন। অনেকে কিন্তু দেরি করে ফেলায় কাজে যোগ দিতে না পারে বাসে ফিরতে হচ্ছে তাদের। এই শীত অঞ্চলে শীত প্রবণ এই জেলায় কিন্তু শীত এলেই মানুষের ভোগান্তি অনেকটা বেড়ে যায়। আমরা মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু এখন পর্যন্ত শীতের শেষের দিকে হলেও শীতের যে শীতবস্ত্র বিতরণ সেটি কিন্তু এখনো তুলনামূলক খুবই কম। অনেকে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এছাড়া কিন্তু ফসলি জমির কিন্তু আলু সহ অন্যান্য ফসলি জমি যেগুলো আছে সেগুলো শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে, গবাদি পশুগুলো আক্রান্ত হচ্ছে। তো এই বলা যায় যে শীত এলেই কিন্তু জেলার মানুষজনের ভোগান্তি তীব্রতা বাড়তে পারে, সেই সাথে আরো কয়েকদিন পর আরো শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জামালপুর ইকোনমিক জোনে পণ্য পরিবহনের সুবিধার জন্য 300 কোটিরও বেশি টাকা ব্যয়ে তারাকান্দি ভুয়াপুর মহাসড়ক প্রশস্ত করা হয়েছে। তবে যমুনা সার কারখানার কাছে 400 মিটার সড়ক বড় না করায় এই প্রকল্পের সুবিধা মিলবে না এমন আশঙ্কা স্থানীয়দের। যানজট এড়াতে সড়কটি প্রশস্ত করার দাবি তাদের, যদিও সমস্যা হলে এই সড়কটি প্রশস্ত করা হবে বলছেন সংশ্লিষ্টরা। মোংলা বন্দরের সাথে জামালপুর ইকোনমিক জোনের যোগাযোগ সহজ করতে 2019 সালে তারাকান্দি ভুয়াপুর মহাসড়কের প্রায় 28 কিলোমিটার প্রশস্তকরণ কাজ শুরু হয়। সড়কটি এখন চালুর অপেক্ষায়। তবে এই প্রকল্প থেকে বাদ পড়ে তারাকান্দির যমুনা সার কারখানার সামনের 400 মিটার অংশ। স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকরা বলছেন, যমুনা সার কারখানা ও উত্তরবঙ্গের যানবাহনের কারণে এখানে নিত্যদিন যানজট লেগে থাকে। নতুন সড়ক চালু হলে যানজট আরো বাড়বে। দুই দিক থেকে রাস্তা অলরেডি 60 মিটার করাতে মাঝখানে 400 মিটার রাস্তা এইভাবে যদি এটা রাখা হয় তাহলে তো এটা একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে। এখানে মাঝখানে 400 মিটার রাস্তা এখন পর্যন্ত কোনো প্রশস্তকরণ হয় নাই। অপ্রশস্ত কারণে এটা বিশাল যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন সড়ক চালু হওয়ার আগেই যমুনা সার কারখানার সামনের 400 মিটার অংশ প্রশস্ত করার দাবি তাদের। স্কুল কলেজ থেকে শুরু করে সর্বপ্রকার কাজে আমাদের বিঘ্নিত হচ্ছে। আমরা চাই খুব দ্রুত এই রাস্তাটুকু জানি প্রশস্ত করা হয়। দুই সাইডে রাস্তা প্রশস্ত হয়েছে, কিন্তু এই 20-400 মিটার রাস্তা আজও কেন প্রশস্ত করা হচ্ছে না আমরা তা বুঝতে পারি না। অ্যাক্সেল লোড স্টেশন চালুর পর যানজট বাড়লে সড়কের এই অংশ প্রশস্ত করা হবে এমন আশ্বাস সড়ক বিভাগের। এই জায়গাটিতে যদি কোনো ইম্প্রোভাইজেশনের দরকার হয় পরবর্তীতে, যে মোড়ে যদি যানজট তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কেন্দ্রীয়ভাবে যে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে অ্যাক্সেল লোড কন্ট্রোল লোড স্টেশন স্থাপনের জন্য, সেখান থেকে এইটাকে অ্যাড্রেস করা যেতে পারে। যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে সড়ক বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর। ঢাকা মাগুরা মহাসড়কে সরকারিভাবে নির্মিত পণ্যবাহী গাড়ি চালকদের বিশ্রামাগার নজরদারির অভাবে বখাটে এবং মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে।
দিনের বেলায় অরক্ষিত আর রাত নামলেই চলে অবৈধ সব কর্মকাণ্ড। জেলায় নির্দিষ্ট কর্তৃপক্ষ না থাকায় সড়ক বিভাগ বলছে তারা সরকারি নির্দেশনার অপেক্ষায়। 2021 সালে দেশের 4টি মহাসড়কে বিশ্রামাগার নির্মাণে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। এর অংশ হিসেবে মাগুরায় 6.5 একর জমিতে নির্মাণ করা হয় 67টি ট্রাক পার্কিং ও 52 শয্যার আধুনিক চালক বিশ্রামাগার। তবে কাজ পুরোপুরি শেষ না হতেই প্রকাশ পেতে শুরু করেছে নানা অব্যবস্থাপনা। বিল জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ বিদ্যুৎ সংযোগ, ফলে সন্ধ্যার পরপরই বিশ্রামাগারটিতে নামে ভুতুড়ে অন্ধকার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জায়গাটি পরিণত হয় বখাটে ও মাদক সেবীদের আড্ডাস্থলে। এদিকে জেলায় 4 শতাধিক ট্রাক চলাচল করলেও নেই কোনো পার্কিং ব্যবস্থা। তাই মহাসড়কের দুই পাশেই ট্রাক দাঁড় করিয়ে রাখতে হচ্ছে চালকদের। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সন্ধ্যার পর হলে অচেনা লোকের আনাগোনাটা বেশি, মাদক সেবী অথবা অন্য কেউ হতে পারে। মাগুরা ভাইনা মোড়ে রাখতাম, সেখানে অ্যাক্সিডেন্টের ঝামেলা, রাস্তার দুই পাশ দিয়ে সঠিকভাবে একটা সুন্দর জায়গা দেখে আমাদের একটা ট্রাক টার্মিনাল করে দিই। সড়ক বিভাগ বলছে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি কিভাবে ব্যবহৃত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় ট্রাক চালক সমিতি, বাস মালিক সমিতি পরিদর্শনের পরে সরকার একটা সিদ্ধান্ত নেবে, এটা হচ্ছে কোন মেথডে পরিচালনা হবে। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করেছি, সেই সিদ্ধান্ত আসলে সেই সিদ্ধান্ত মোতাবেক বাস্তবায়ন করতে পারবো বলে আশা করি। মাগুরা জেলায় স্থায়ী ট্রাক টার্মিনাল চালু হলে দুর্ঘটনা ও ভোগান্তি থেকে মিলবে মুক্তি, আর বিশ্রামাগারটির সঠিক ব্যবহারে মূল্যায়ন হবে সরকারি টাকার, বলছেন সচেতন মাগুরাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। মৌমাছির গুঞ্জন আর সরিষা ফুলে সেজেছে সাতক্ষীরা সদর উপজেলার চারপাশ। এই সুযোগে ক্ষেতের পাশে মৌ বাক্স বসিয়ে খাঁটি মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষিরা। এই পদ্ধতিতে ফুলের কৃত্রিম পরাগায়নে ফলন বাড়ছে কৃষকের। সবুজ আর হলুদের মিতালিতে সেজেছে সাতক্ষীরা সদর উপজেলার ফসলের মাঠ। হিমেল বাতাস সরিষা ক্ষেত ছুঁয়ে মন মাতানো সুবাস পৌঁছে দিচ্ছে লোকালয়ে। সরিষার মাঠ থেকে পোষা মৌমাছির দল গুনগুন শব্দে মধু সংগ্রহে ব্যস্ত। আমন ও বোরো ধান চাষের মাঝের 3 মাস সরিষা চাষ করে বাড়তি লাভবান হচ্ছেন কৃষক। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে মৌবাক্স স্থাপন করছেন অনেকে। এই সমন্বয় পদ্ধতিতে সাতক্ষীরায় একটি সম্ভাবনায় চাষ বলে আমি মনে করি। মৌমাছি বসলে শস্যটা ভালো হয়, ফলে ওখানে সরিষাই বেড়ালে সেই দিয়ে খুব জ্বালানা পুষ্ট হয়। তবে গত বছরের তুলনায় এবার ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় চাষিরা। গত বছর ছাড়া এবছর ফলন খুব ভালো। গতবার আমরা 32 থেকে 3600 টাকা দাম পাইছি। আমাদের দাবি সরকারের কাছে আমরা যেন 4000 টাকা দাম পাই। মৌমাছির পরাগায়নে ফলন বাড়ছে চাষিদের, একই সাথে আহরণ হচ্ছে খাঁটি মধু। সমন্বিত এ চাষে জমির উর্বরতাও বাড়ছে। সরিষা ক্ষেতের পাশে মৌবাগ বসানোর কারণে আমাদের সরিষার উৎপাদন প্রায় 25% বৃদ্ধি পাচ্ছে, জমির উর্বরতার শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। সেখান থেকে যে মধু উৎপাদন হবে সেটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। আমরা এই সরিষা আবাদের করে কৃষকরা লাভবান হচ্ছেন এবং দিন দিন এই সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরায় এবছর সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা 27,000 মেট্রিক টনের উপর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।